হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর রায়-মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান থেকে 2 নম্বর যে স্কুল, সেটা হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের পেজ হচ্ছে কত? পেজ হচ্ছে তোমার 212, 213। এই পেজের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে? তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রশ্ন বিচিত্রার কোশ্চেনগুলো বাদ দিয়েও যদি তোমার অন্য কোনো কোশ্চেনের দরকার পড়ে, কোশ্চেনের অ্যান্সার দরকার পড়ে, তাহলে তোমরা সেই কোশ্চেনটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। সেই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে? এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করবে, নিজের নাম, ক্লাস লিখবে আর কোন স্কুলে পড়ো, ঠিক আছে? তাহলে সেই কোশ্চেনটা পাঠাবে, সেই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাকে সেই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? এখন যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করা। তো প্রথমে কী বলেছে দেখো, প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ যে উত্তরটা সঠিক হবে সেটা বলতে বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে সমতল দর্পণের লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত? সমতল দর্পণের লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে বলো 0 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে অপশন বি, 0 ডিগ্রি। ওকে, তারপরে বলেছে যে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ মাধ্যমটা কি? ঈষৎ স্বচ্ছ মাধ্যমটা হচ্ছে যার মধ্য দিয়ে আলো কিন্তু প্রবেশ করতে পারে না, ঠিক আছে? তো সেটা হচ্ছে ঘষা কাচ। অ্যান্সার হবে অপশন ডি, ঘষা কাচ। তো একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে ঘষা কাচ। তারপরে নেক্সট 3 নম্বর বলেছে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে ড্যাশ। চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু, চুম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় চম্বক অক্ষ। অ্যান্সার হবে অপশন সি, চম্বক অক্ষ। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ করে, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ করে বিকর্ষণ। অ্যান্সার হবে অপশন বি, বিকর্ষণ। তারপরে কোশ্চেন যে ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয়, ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি ও আলোক শক্তি। ইলেকট্রিক বাল্ব, যে ইলেকট্রিক যে বাল্ব আমরা বলটা জ্বালাই সেটা হচ্ছে তোমার কী হবে, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়। নেক্সট বলছে কোনটি অচৌম্বক পদার্থ নয়, কোনটি অচৌম্বক পদার্থ নয়? অ্যান্সার হবে অপশন বি, নিকেল। কী বলো তো, কোনটি অচৌম্বক পদার্থ নয়? সেটা হচ্ছে নিকেল, অপশন বি। নেক্সট পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায়? অ্যান্সার হবে সাগরদ্বীপে। অ্যান্সার হবে অপশন সি, সাগরদ্বীপে। পশ্চিমবঙ্গের বায়ুকল কোথায় দেখা যায়? অ্যান্সার হবে সাগরদ্বীপে। তারপরে বলছে টর্চ লাইটে ব্যবহৃত, সেটা হচ্ছে নির্জল কোষ, অপশন বি। অ্যান্সার হবে অপশন বি, নির্জল কোষ। টর্চ লাইটে ব্যবহৃত হয় নির্জল কোষ। তারপরে বলেছে যে প্রদত্ত বর্তনীতে সুইচ, অ্যান্সার হবে অপশান, এই যে বর্তনীটা আছে এই বর্তনীতে সুইচ কোনটা? ঠিক আছে, এখানে সুইচ হবে কি বলতো, এটা হচ্ছে সুইচ, আর কি অবস্থায় আছে? এটা অফ অবস্থায় আছে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে তোমার সুইচ, যে চিত্রটা আছে চিত্র এটা হচ্ছে সুইচ। নেক্সট অপ্রচলিত শক্তি নয় কোনটি? অ্যান্সার হবে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত, জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটা হচ্ছে, সেই শক্তিটা কিন্তু অপ্রচলিত শক্তি নয়। নেক্সট কোশ্চিন বলছে শূন্যস্থান পূরণ করো। আর শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। শূন্যস্থানের ফার্স্ট বলেছে চম্বক দৈর্ঘ্য ইজিক্যাল টু ড্যাশ গুণিত জ্যামিতিক দৈর্ঘ্য। অ্যান্সার হবে চম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য।
তারপর বলেছে যে পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করে। অ্যান্সার হবে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। নেক্সট বলছে বইয়ের পাতায় আলোর ড্যাশ প্রতিফলন হয়। অ্যান্সার হবে বিচ্ছুরিত প্রতিফলন হয়। বইয়ের পাতায় আলোর বিচ্ছুরিত প্রতিফলন হয়। নেক্সট একাধিক সেলের সমবায় তৈরি হয় ড্যাশ। একাধিক সেলের সমবায় তৈরি হয় ব্যাটারি। কী বলতো? ব্যাটারি তৈরি হয়। তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বলতো ব্যাটারি। 5 নম্বর যে ইলেকট্রিক কলিং বেল ব্যবহার করা হয় ড্যাশ চুম্বক। অ্যান্সার হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয় ড্যাশ চুম্বক। অ্যান্সার হবে তড়িৎ চুম্বক। তারপরে বলছে কয়লা একটি গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। কয়লা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো? জীবাশ্ম জ্বালানি। ওকে, এইগুলো আমাদের শূন্যস্থান পূরণ করো কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 3 নম্বর এবং 4 নম্বর 3, 4 এবং 5 এই কোশ্চেনের অ্যান্সার আমরা নিচে আলোচনা করেছি। পরপর আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং কোনো প্রবলেম হলে, কোনো কোশ্চেন অ্যান্সার যদি তোমাদের প্রবলেম হয়, তাহলে সেই কোশ্চেনটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে। আমি সেই কোশ্চেন অ্যান্সারটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, বুঝতে পেরেছ? তো 3 দাগের কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে। বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলো শোষণ করে। সঠিক অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তর। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তরে ইউভি আলো শোষণ করে। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে সৌরকোষের একটি ব্যবহার লেখো। সৌরকোষের একটি ব্যবহার। অ্যান্সার হবে কৃত্রিম উপগ্রহে বা ক্যালকুলেটরের শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। সৌরকোষ কৃত্রিম উপগ্রহে বা ক্যালকুলেটরের শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট 3 নম্বর হচ্ছে আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কী কী? আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কী কী? অ্যান্সার হবে লাল এবং বেগুনি। আলোর বর্ণালীর প্রান্তীয় দুটি বর্ণ হচ্ছে কী বলতো? একটা হচ্ছে লাল, একটা হচ্ছে বেগুনি। তারপরে নেক্সট 4 নম্বর বলছে ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়। ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয়? অ্যান্সার হবে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ইলেকট্রিক ইস্ত্রিতে যে তারটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কী বলতো? নাইক্রোম তার। ওকে, তারপরে 5 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখো তো কোশ্চেনের পাশে। কী বলতো? বলছে এলইডির পুরো নাম কী? এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। বাংলায় লেখা আছে, দেখে নেবে। যে ইংরেজি লিখতে পারো ইংরেজি লিখবে, যে বাংলায় পারবে বাংলায় লিখবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো এলইডির পুরো নাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়। বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়। বায়ুকলের বা বায়ুর গতিশক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। বায়ুকলে কোন শক্তিতে হয়? বায়ুকলে গতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে নেক্সট 8 নম্বর 7 নম্বর বলছে যে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে। তো তারের পাক সংখ্যা বাড়িয়ে অথবা তড়িৎ প্রবাহমাত্রা বাড়িয়ে। তারের পাক সংখ্যা যত বাড়াবে চুম্বকের তড়িৎ শক্তিটা কী বলতো? বেশি বাড়বে। ওকে, নেক্সট 8 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার চিহ্ন দিয়ে দাও তার পাশে। বলছে গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। গোবর গ্যাসের মূল উপাদানটির নাম লেখো। সঠিক অ্যান্সার হবে মিথেন। ঠিক আছে, CH4। তো গোবর গ্যাসের মূল উপাদানটির নাম হচ্ছে মিথেন। এগুলো আমার 3 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা 4 দাগের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো 4-এর ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, ব্যাখ্যা ঘটে। এই কোশ্চেনের পাশেও কিন্তু তোমরা স্টার চিহ্ন দিয়ে দাও। বেশ ভালো কোশ্চেন, যে আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। ব্যাখ্যা করতে বলছে। কীভাবে ব্যাখ্যা করব? যে যখন একটি চুম্বককে কোনো একটা চৌম্বক পদার্থের কাছে আনা হয়, যে কোনো একটা চুম্বককে যদি আমরা কোনো একটা চৌম্বক পদার্থের কাছে আনা হয়, তখন চুম্বকটি প্রথমে ওই পদার্থটির নিকটতম প্রান্তে বিপরীত মেরু সৃষ্টি করে। তখন চুম্বকটি কী করে? প্রথমে ওই পদার্থটির নিকটতম প্রান্তে বিপরীত মেরু সৃষ্টি করে। ঠিক আছে? অর্থাৎ যাকে আমরা আবেশ বলি, তো চুম্বককে আবেশ বলি। ঠিক আছে? আমরা কি জানি বলো তো? যে আমরা জানি যে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই আবেশ হওয়ার পরে আকর্ষণ ঘটে। আমরা কি জানি? বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই আবেশ হওয়ার আগেই বা আবেশ হওয়ার পরেই কী বলো তো? আকর্ষণ ঘটে। ঠিক আছে? এ হলো আমার অ্যান্সার। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন কী বলেছে? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন তোমার চিত্র বলেছে। সেই চিত্র তোমরা বইয়ে দেখে নেবে, সেটা আমি আর বলছি না। 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? এই কোশ্চেনের পাশেও তোমরা কিন্তু স্টার মার্ক করে রাখো। কী বলেছে? যে ফিউজ তারের কাজ। ফিউজ তারের কাজটা কী? ফিউজ তারের কাজ হচ্ছে, ফিউজ তার হলো খুব কম গলনাঙ্ক বিশিষ্ট একটি সরু তার। যখন বাড়িতে বৈদ্যুতিক লাইনে হঠাৎ তড়িৎ প্রবাহ খুব বেড়ে যায়, তখন ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায়। যখন বাড়িতে বৈদ্যুতিক লাইনে হঠাৎ তড়িৎ প্রবাহ বেড়ে যায়, তখন ফিউজ তারটি কী হয়? উত্তপ্ত হয়ে গলে যায়। এর ফলে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলো, যেমন টিভি, ফ্রিজ, এগুলো পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এটি হচ্ছে আমাদের ফিউজ তারের কাজ। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন কী বলেছে? যে অপ্রচলিত শক্তির ব্যবহারের অসুবিধাগুলি কী কী? অপ্রচলিত শক্তির ব্যবহারের অসুবিধাগুলি কী কী সেটা লিখতে বলেছে। ফার্স্ট, যে এই শক্তি সংগ্রহের প্রাথমিক পরিকাঠামো তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই শক্তি সংগ্রহের জন্য প্রাথমিক পরিকাঠামো তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। 2, যে সৌরশক্তি বা বায়ুশক্তি সবসময় সমভাবে পাওয়া যায় না। যেমন রাতে সূর্য থাকে না বা সবসময় বাতাস বয় না। ঠিক আছে? নেক্সট, যে এই শক্তি সঞ্চয় করে রাখার প্রযুক্তি এখনও বেশ ব্যয় সাপেক্ষ। ঠিক আছে? এই শক্তি সঞ্চয় করে রাখার প্রযুক্তি এখনও কিন্তু প্রচুর ব্যয় সাপেক্ষ। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে কোনো তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? কোনো তারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা যদি বাড়ায়, তাহলে সেক্ষেত্রে তাপ বাড়বে না কমবে? 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন বলেছে যে যদি প্রবাহকালে বাড়ানো হয়, তাহলে উৎপন্ন তাপের কী পরিবর্তন হয়? তাহলে বলছে প্রবাহকাল যদি বাড়ানো হয়, তাহলে উৎপন্ন তাপের কী পরিবর্তন হবে? ফার্স্ট যে প্রশ্ন ছিল, সেটা অ্যান্সার হবে যে তড়িৎ প্রবাহ বাড়ালে উৎপন্ন তাপের পরিমাণটা কী হবে? বাড়বে। তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়ায়, তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা কী হবে? বাড়বে। 2 নম্বর কোশ্চেন যেটা ছিল, সেটা অ্যান্সার হবে যে যদি প্রবাহ কাল বাড়ানো হয়, তবে উৎপন্ন তাপের পরিমাণও কী পাবে? বৃদ্ধি পাবে। যদি প্রবাহ কাল বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রেও যে তাপটা উৎপন্ন হবে, সেই তাপের পরিমাণটা কী হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে? এগুলো আমাদের 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা ভৌতবিজ্ঞানের লাস্ট 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো 5 দাগের প্রথম কোশ্চেনটা বলেছে, সেটা প্রথম কোশ্চেনটা তোমরা বই থেকে করে নেবে, যেটা বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামিটার যুক্ত বৈদ্যুতিক বর্তনী পরিষ্কার চিত্র অঙ্কন করতে বলেছে, সেটা তোমরা কিন্তু বই দেখে নেবে। তো 2 নম্বর যে কোশ্চেনটা আছে 5-এর, দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে যে ভবিষ্যতের কথা
ভবিষ্যতের কথা ভেবে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত কেন? ভবিষ্যতের কথা ভেবে অপ্রচলিত শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া উচিত কেন? 1 নম্বর যে পরিবেশ দূষণ রোধ। 1 নম্বর কি? পরিবেশ দূষণ রোধ করার জন্য। যে কয়লা, পেট্রোলিয়ামের মতো প্রচলিত জ্বালানি পুড়ে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু সৌর বা বায়ুশক্তি দূষণমুক্ত। ঠিক আছে। 2 নম্বর কারণ যে অফুরন্ত ভাণ্ডার। যে কয়লা বা খনিজ তেল একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সূর্য বা বায়ুর শক্তি কিন্তু অফুরন্ত। ঠিক আছে। তারপরে গ্লোবাল ওয়ার্মিং হ্রাস বলছে, গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে অপ্রচলিত শক্তির কোনো বিকল্প নেই। ঠিক আছে। এগুলো আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে সিনেমার পর্দা সাদা ও অমিশ্রণ করা হয় কেন? এই কোশ্চেনের পাশে কিন্তু তোমরা স্টার চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, বেশ ভালো কোশ্চেন। সিনেমার পর্দা সাদা ও অমিশ্রণ করা হয় কেন? যে সাদা রং সব বর্ণের আলোকেই প্রতিফলিত করতে পারে। সাদা রং কী বলতো? সব বর্ণের আলোকেই প্রতিফলিত করতে পারে, ফলে ছবির প্রাকৃতিক রং বজায় থাকে। আর অমসৃণ হওয়ার কারণে আলোর বিচ্ছুরিত প্রতিফলন ঘটে, যা হলের যে কোনো প্রান্ত থেকে দর্শকদের ছবিটি পরিষ্কার দেখতে সাহায্য করে। ঠিক আছে, এই কারণে সিনেমার পর্দা সাদা ও অমিশ্রণ করা হয়। ঠিক আছে, এগুলো আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা লাইফ সায়েন্সের যে পার্টটা আছে তার কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তো লাইফ সায়েন্সের কোশ্চেন প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো, যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে সেটি হলো, যে গাছের পাতা বংশ বিস্তারে সাহায্য করে সেটি হবে পাথর কুচি। অ্যান্সার হবে অপশন সি, পাথরকুচি। তারপরে বলেছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি কি? অ্যান্সার হবে ডিম্বাশয়। অ্যান্সার হবে অপশন সি, ডিম্বাশয়। যে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয়। নেক্সট, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে সবথেকে যেটা বেশি আবশ্যক অক্সিজেন অঙ্কুরোদ্গমের জন্য সেটা হচ্ছে অক্সিজেন। তো অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। ওকে, তারপরে নেক্সট 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনগুলো দেখো, যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? যে 2 এর ফার্স্ট কোশ্চেন বলেছে রূপান্তরিত কাণ্ড কাকে বলে? অ্যান্সার হবে যে বিশেষ কাজ, যেমন খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা বা বংশবিস্তার, এগুলো করার জন্য উদ্ভিদের কাণ্ড যখন তার স্বাভাবিক আকার ও গঠন পরিবর্তন করে, অন্য রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত কাণ্ড বলে। যে বিশেষ কাজ যেমন খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা বা বংশবিস্তার, এ সমস্ত করার জন্য উদ্ভিদের কাণ্ড যখন তার স্বাভাবিক আকার ও গঠন পরিবর্তন করে, অন্য রূপ ধারণ করে, তখন তাকে রূপান্তরিত কাণ্ড বলে। যেমন আলু, আদা, এগুলো। ঠিক আছে। তারপরে নেক্সট বলছে যৌগিক ফল কাকে বলে? যৌগিক ফল কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে যখন একটি সম্পূর্ণ মঞ্জুরির সবকটি ফুল মিলে একটি মাত্র ফলে পরিণত হয়, যখন যে একটা সম্পূর্ণ মঞ্জুরির অনেকগুলো ফুল আছে, সবকটা ফুল মিলে মাত্র একটা ফলে পরিণত হয়, তখন তাকে যৌগিক ফল বলে। যেমন কাঁঠাল, আনারস ইত্যাদি। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে ফুলের দ্বিতীয় স্তবকের নাম লেখো। ফুলের দ্বিতীয় স্তবকের নাম হচ্ছে দলমণ্ডল, আর এর প্রতিটি অংশকে আমরা কি বলি? পাপড়ি বলি। ঠিক আছে, যে ফুলের দ্বিতীয় স্তবকের নাম হচ্ছে কি বলতো? দলমণ্ডল। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা 3 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। আর 3 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। বলেছে 3 দাগের সংক্ষেপে উত্তর দাও। যে কোনো দুটি বলেছে, আমরা কিন্তু এখানে 3টা আছে, 3টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, যে মধু সহজে নষ্ট হয় না কেন? মধু সহজে নষ্ট হয় না কেন? কারণ যে মধুতে চিনির ঘনত্ব অত্যন্ত বেশি থাকে এবং জলের পরিমাণ খুব কম থাকে। মধুতে চিনির ঘনত্ব কিন্তু অত্যন্ত বেশি থাকে এবং জলের পরিমাণটা খুব কম থাকে। এই উচ্চ ঘনত্বের কারণে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক মধুতে জন্মাতে পারে না। ঠিক আছে, জন্মাতে পারে না। এছাড়া মধুতে অল্প পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, যা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এই কারণে মধু দীর্ঘকাল ভালো থাকে। নেক্সট,
কোশ্চেন বলেছে যে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। কোশ্চেন বলেছে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। তো পরাগ মিলনের প্রধান কিছু সমস্যা বলছি। ফার্স্ট যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার। কী বলতো? কীটনাশকের ব্যবহার। বলছে অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি বা প্রজাপতির মতো পরাগযোগীরা পতঙ্গের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা এক সমস্যা। দুই, যে পরিবেশ পরিবর্তন, যে অসময়ে বৃষ্টি বা অতিরিক্ত গরমের ফলে ফুলের ফোটার সময় বদল যাচ্ছে, যার ফলে সঠিক সময়ে পরাগযোগ ব্যবহৃত হচ্ছে। 3 নম্বর, যে বাসস্থান ধ্বংস, যে নগরায়নের ফলে পরাগযোগকারী প্রাণীদের থাকার জায়গা কিন্তু কমে যাচ্ছে। এই নগরায়নের ফলে পরাগযোগকারী প্রাণীদের থাকার জায়গা কী বলতো আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে নেক্সট কোশ্চিন, আর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এই কোশ্চিনের পাশে তোমরা স্টার চিহ্ন দিয়ে দাও। বলছে ব্যাপন ও অবিশ্রবণের পার্থক্য লেখো। কী বলেছে? ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পার্থক্য। তো এক সাইডে লিখবে ব্যাপন, এক সাইডে লিখবে অবিশ্রবণ। ফার্স্ট 1 নম্বর কী হবে, যে ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না। ব্যাপনের ক্ষেত্রে কোনো পর্দার প্রয়োজন হয় না, কিন্তু অবিশ্রবণের ক্ষেত্রে অর্ধবিদ্ধ পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর কী লিখবে? 2 নম্বর লিখবে যে কঠিন তরল বা গ্যাসীয় গ্যাসীয় সব মাধ্যমে ঘটে। ব্যাপনে কী বলতো? কঠিন তরল বা গ্যাসীয় কঠিন তরল বা গ্যাসীয় সব মাধ্যমের মধ্যে দিয়ে ঘটে, কিন্তু অবিশ্রবণ কেবলমাত্র তরলের মাধ্যমে ঘটে। 3 নম্বর লিখবে যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণু সঞ্চালিত হয়। ব্যাপনে কী হবে বলতো? বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণু সঞ্চালিত হয়, কিন্তু অবিশ্রবণে কী বলতো? কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণ দিকে সঞ্চালিত হয়। ঠিক আছে, এইগুলো আমাদের পার্থক্য ব্যাপন ও অবিশ্রবণের। তাহলে 2 নম্বর স্কুল কমপ্লিট। শেষে বলবো তোমাদের, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।